তীব্র তাপপ্রবাহ চলবে আরও ৩ দিন, জানালো আবহাওয়া অধিদপ্তর। দলীয় কোন্দল উত্তাপ ছড়াচ্ছে পাবনার উপজেলা নির্বাচনে। ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি ফিরে পেল বাংলাদেশ। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবর। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই তাপমাত্রা প্রসঙ্গ। আগামী ৭২ ঘন্টা দেশে চলমান থাকবে তাপপ্রবাহ। শিগগিরই এই গরম কমার সম্ভাবনা নেই। মেঘলা আবহাওয়ার কারণে আজ তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাড়বে আগামী ২ দিনে। আজ এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। ঘরের বাইরে বেরোলেই গরমে অতিষ্ঠ হতে হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ছাড়াও দেশের অভ্যন্তরীণ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে দিন দিনই বাড়ছে তাপপ্রবাহ। আরও ৭২ ঘন্টা চলমান তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি থাকবে। আগামী কয়েকদিনে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ৬-৭ দিনের আগে রাজধানীতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলে কমে আসবে তাপপ্রবাহ। যেহেতু তাপমাত্রা ৪০-এর উপরেও আছে, যদিও কমে হয়তো ১ ডিগ্রি ২ ডিগ্রি কমতে পারে, তবে আগামীকাল পরশু যেহেতু বাড়ার পসিবিলিটি আছে, এই জন্য আমরা এটা বলেছি, এটা এই তাপপ্রবাহ চলমান থাকবে আগামী ৭২ ঘন্টা। তীব্র গরমে ঘরে বাইরে হাঁসফাঁস অবস্থা মানুষের। সারা দেশেই জনজীবন একরকম বিপর্যস্ত। বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। গরমে বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে রোববারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শরীয়তপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ ও নাটোরে হাসপাতালে বেড়েছে গরমে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে শয্যা সংখ্যা কম থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। এখানে মেন সমস্যা হয়ে গেছে অস্বস্তিকর পরিবেশে অনেকগুলো ডায়রিয়া রোগী চলে আসছে একবারে, যার ফলে আমাদের এখানে থাকা বা এখানে বাচ্চা নিয়ে রাখা খুব কঠিন অবস্থায় আছে। তরল জাতীয় খাবার, পানি বা অন্য জুস, বাসার তৈরি অবশ্যই খাওয়া দাওয়া করবে। আর জ্বর, শ্বাসকষ্ট মাত্রাতিরিক্ত বেড়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে যাবে। বাচ্চারা ক্লিনিকে, হাসপাতালে জায়গা লইতেছে না। নোয়াখালীতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। বেচা বিক্রি কমে যাওয়ায় লোকসানে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নোয়াখালীতে এত গরম আমার মনে হয় বিগত 10-20 বছরের ভিতরে আমরা দেখি নাই এত গরম। ব্যবসা বাণিজ্য নাই, বেচা কিনা নাই, মাল পৌঁছে যায়। টানা তাপদাহে অতিষ্ঠ শেরপুর ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ। অসহ্য গরমে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। শুধু পেটের জন্য আমরা এত তাপ উপেক্ষা করেও আমরা রাস্তায় আছি। লোকজন বাড়াচ্ছে না, বাড়িতে প্যাসেঞ্জার পাচ্ছি না। প্রখর রোদের তাপে কুষ্টিয়া ও বাগেরহাটে সড়ক মহাসড়কের পিচ গলে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। গরমে ঘামাইয়া লেবলি সেবলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে গরমে। ১-২টি দিয়ে বন্ধ করে থুয়ে দিই, বাসা যাই শুয়ে, তাই কি করবো? গরমে তো বাঁচতে পারতেছি না। কাটা মনে হচ্ছে পড়ে যাচ্ছে, ফুসকা পড়ে যাচ্ছে, এমন একটা ভাব মনে হচ্ছে। ঝিনাইদহে দাবদাহ ও অনাবৃষ্টির ফলে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। তীব্র গরমের পর সিলেটে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সোমবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। ঝড়ো বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগের জন্য আগামীকাল 23 তারিখ, সেখানেও ওই ন্যাশনাল ওয়েদার ফোরকাস্টিং এ বৃষ্টির পূর্বাভাস আছে। আর আগামী ৩য় দিনে গিয়ে তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়ার এমন বিরূপ আচরণে শিশু থেকে বয়স্ক সবাই আছেন স্বাস্থ্য ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন, ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাসে বিশেষ নজর দিতে হবে। জাহিদ হোসেনের প্রতিবেদন। গেল 2 বছর এপ্রিল মাসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ছিল 226 ও 312। তবে
এবার এপ্রিলের 20 দিনেই সে সংখ্যা 300 ছুঁই। পরিসংখ্যান বলছে এবছর এপ্রিলে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। শুধু নিউমোনিয়া নয়, সাম্প্রতিক দাবদাহের প্রভাবে জ্বর, সর্দি, ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়েও দুশ্চিন্তায় অভিভাবকরা। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে, এখন আসছে এখানে ডাক্তার দেখাইতে। 3 দিন থেকে জ্বর এসেছে, সাপুজিটার ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু কমতেছে না। আর গতকালকে রাত্রে থেকে টয়লেট হচ্ছে। সাপুজিটার 3 বার ব্যবহার করছি, 6 ঘন্টা পর হয় না, জ্বর কমে না। স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। শিশুদের পাশাপাশি তীব্র তাপ প্রবাহের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বয়স্করাও। দাবদাহের তীব্রতায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে বিশেষ নজর রাখার পরামর্শ চিকিৎসকদের। প্রচন্ড ঘাম হওয়ার পরে যেন সরাসরি ঠান্ডা পানি না খাই, একটু শরবত করে তার সাথে একটু লবণ দিয়ে যদি খাই, তাহলে কিন্তু আমাদের এই ঘামের যে লবণটা বেড়ে যায় সেটা কিন্তু আমরা রিপ্লেসমেন্ট করতে পারি। তরল খাবারটা একটু বেশি খাওয়াতে হবে, ড্রাই ফুড অ্যাভয়েড করতে হবে, রাস্তার খাবার অ্যাভয়েড করতে হবে। হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে রোদে ঘোরাফেরা না করার কথাও বললেন তিনি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। ঠাকুরগাঁওয়ের 2টি উপজেলায় নির্বাচন হবে এই ধাপে। ঠাকুরগাঁও জেলায় কি পরিস্থিতি জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছি প্রতিনিধি MS সামাদের সঙ্গে। সামাদ, কারা কারা আজ মনোনয়নপত্র প্রত্যাহার করলো এবং এর প্রভাব মাঠে পড়বে কিনা? ধন্যবাদ বাবলি। প্রথম ধাপে যে আগামী 8 মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, তার মধ্যে ঠাকুরগাঁও 2টি উপজেলা, বালিয়াডাঙ্গি উপজেলা এবং হরিপুর উপজেলার প্রথম ধাপে অনুষ্ঠিত হবে। আজকে যেহেতু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, এখন 4টা পেরিয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে যতটুকু আমাদেরকে বলা হয়েছে, বালিয়াডাঙ্গি উপজেলায় মোট 8 জন প্রার্থী ছিল, তার মধ্যে 4 জন ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং 4 জন ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান একজনই ছিল, তিনি নির্বাচিত হয়ে গিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যে 4 জন উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার মধ্যে 1 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গি উপজেলায় 4 জন মনোনয়ন নিয়েছিলেন। আজকে তার মধ্যে 3 জনই মনোনয়ন প্রত্যাহার করেছেন, অর্থাৎ তার মধ্যে 1 জন শুধু রয়ে গেল, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। উপজেলা যে ভাইস চেয়ারম্যান পদে সেখানে বিএনপির একজন ছিলেন খুরশেদ আলম, তিনি বিএনপি থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন, বিএনপির দলীয় একজন প্রার্থী ছিলেন। তারপরে জামাত ইসলামের একজন শেখ আইয়ুব আলী নামে একজন ছিলেন, তিনিও আজকে কিছুক্ষণ আগে মনোনয়ন প্রত্যাহার করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, বিএনপি এবং জামাত ইসলামের যিনি প্রার্থী ছিলেন তারা বলছেন যে দলীয় যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না, সেই ধারাবাহিকতায় তারা আজকে শেষ দিনে যে মনোনয়ন প্রত্যাহার, সেই মনোনয়ন তারা প্রত্যাহার করেছেন। যদি মোটা দাগে বলা যায় যে বালিয়াডাঙ্গি উপজেলার যে 4 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তার মধ্যে শুধুমাত্র এখন 3 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে 3 জনই ঠাকুরগাঁও 2 আসনে যিনি সংসদ সদস্য, আপনার আপন 2 চাচা এবং চাচাতো ভাই রয়েছেন, অর্থাৎ 3 জন, এবং উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আর হরিপুর উপজেলার কথা যদি বলি, সেখানে শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান পদে যে 5 জন ছিল তার মধ্যে 1 জন শুধুমাত্র মনোনয়ন প্রত্যাহার করেছেন, বাকি যে 8 জন রয়েছেন চেয়ারম্যান পদে 4 জন এবং 2 জন ভাইস চেয়ারম্যান পদে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে, তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। যেহেতু আগামীকালকে 23 এপ্রিল প্রতীক বরাদ্দ, তারপরে বিকাল থেকেই শুরু হবে যে নির্বাচনী প্রচারণা, তারপরেই মাঠে নামবেন যারা প্রার্থী রয়েছেন তারা, নেতা কর্মীরা, তারপরে আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের নির্বাচন। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবর আমরা জানছিলাম, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, ঠাকুরগাঁও জেলার পরিস্থিতি জানছিলাম, সহকর্মী MS সামাদ যুক্ত ছিলেন। ডেপুটি স্পিকারের সমর্থক ও বিরোধী বলয়ের কোন্দল উত্তাপ ছড়াচ্ছে পাবনার উপজেলা নির্বাচনের মাঠে। গত সংসদ নির্বাচনের রেশ ধরে প্রকাশ্য হয়ে উঠছে দ্বন্দ্ব। সাঁথিয়া ও বেড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের একাংশ চাইছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর আশীর্বাদ, আরেক অংশের প্রত্যাশা প্রভাবমুক্ত নির্বাচন। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। সাঁথিয়া ও বেড়া উপজেলা নিয়ে গঠিত পাবনা 1 আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আসনটি বিএনপি জামাতের ভোট ব্যাংক হলেও গত কয়েকটি সংসদ নির্বাচনে টুকুর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ। দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদকে সমর্থন দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। নির্বাচনের আগে পরে চরম রাজনৈতিক চাপে পড়া এই নেতা এবারও প্রার্থী। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় উনি ঈদের আগের থেকে এসে আমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের এবং চেয়ারম্যানদের জনপ্রতিনিধিদের নিয়ে উনি প্রার্থী ঠিক করার জন্য কয়েক দফা বৈঠক করেছে, যা সম্পূর্ণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।
উপজেলা নির্বাচন ঘিরে বিভক্ত এমপি পক্ষের নেতারাও। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন টুকুর অনুসারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান আলী, সহসভাপতি রবিউল করিম হিরু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুল। প্রত্যেকেই নির্বাচনী মাঠে এমপির আশীর্বাদ পুষ্ট বলে পরিচয় দিচ্ছেন। হয়তো যার যার কৌশল, নির্বাচনী কৌশলটা সেই ব্যবহার করতেছে। আমার যে অভিভাবক আলাদা শামসুল হক টুকু, তিনি বলেছেন যে উন্মুক্ত, কারণ আমাদের একই দলের সব প্রার্থী যেগুলো আছে, তোমরা ভোট করে আসো, যে আসবে সেই আমার। দলীয় কোন্দল আরও প্রকট বেড়া উপজেলায়। গত সংসদ নির্বাচনে শামসুল হক টুকুর বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাংসদ টুকুর আপন ছোট ভাই আব্দুল বাতেন। তবে অভিযোগ, টুকু সমর্থকদের রোষানলে এলাকা ছাড়া তার কর্মীরা। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানালেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। তবে এমপির আশীর্বাদ নিয়ে বেড়া উপজেলার চেয়ারম্যান হতে চান রূপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, শামসুল হক টুকুর ভাতিজা আব্দুল কাদের সবুজ, বেড়া পৌর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেবও কাউকে উনি সমর্থন করে নাই, কারো সম্পর্কেই খারাপ ভালো কোনো মন্তব্য করে নাই। সবাই আমরা যারা প্রার্থী আছি, আমরা নির্দ্বিধায় ভালোভাবে নির্বাচন করে যাচ্ছি। আমাদের কোনো রকম কোনো সমস্যা ফেস করতেছি না। উপজেলা নির্বাচন করছে না বিএনপি ও জামাত। সাথিয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা জামাত আমির মাওলানা মোখলেসুর রহমান মনোনয়নপত্র জমা দিলেও দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছেন। রিজভি, এটিএন নিউজ, পাবনা। ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি ফিরে পেল বাংলাদেশ। দীর্ঘ প্রচেষ্টার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত থেকে এই জমি উদ্ধার করে বিজিবি। ভূমির অধিকার ফিরে পাওয়ায় আনন্দিত সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি ও জগদল সীমান্তে তীর্ণই ও নাগর নদী দিয়ে বিভক্ত ভারত ও বাংলাদেশের ভূখণ্ড। নদীতে চর জেগে ওঠায় ৯১ বিঘা জমি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে বিজিবির দাবির মুখে সম্প্রতি পরিচালিত হয় বাংলাদেশ ভারত যৌথ জরিপ। সে জরিপে ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমির মালিকানা ফিরে পায় বাংলাদেশ। এর মধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান আর ৩ বিঘা নদীর চর। স্বাধীনতার ৫৩ বছর পর ভূমির অধিকার ফিরে পেয়ে খুশি সীমান্তের মানুষ। বুঝ ফর্ম হইতে দেখতেছি এই জমিটা ভারতের আন্ডারে। আমার বাবারা বলতো, চাচারা বলতো যে ৭০ বছর থেকে ওরা আবাদ করে খাইতেছে। আগে তো যেতেই পারতাম না, ওই আশেপাশে যেতে পারতাম না। এখন আমরা যেতে পারছি বা এখন আমরা আবাদ সাবাদ করব, বা এই জন্য বিজিবিকে আমরা ধন্যবাদ। আমাদের গরিব দুঃখী লোক ২-১ কোটি ওখানে চাষ করে আবাদ করতে পারবে, যদি অল্প হলেও আবাদ করতে পারে। আর যদি নাই দেয় তবু তো আমাদের বাংলাদেশের জমিটা পাইল তো বাংলাদেশ, এটাই আমরা খুশি। দীর্ঘদিনের চিঠি চালাচালি, বিজিবি বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক ইত্যাদি আনুষ্ঠানিকতার পর মিলল সীমানা জটিলতার সমাধান। সন্তুষ্ট ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক জানালেন, উদ্ধার হওয়া জমি এখন কিভাবে কোন কাজে ব্যবহার হবে তা যাচাই বাছাই করবে জেলা প্রশাসন। প্রসেস অনুযায়ী জাতীয় জরিপ এবং ভূমি রেকর্ড অধিদপ্তরের প্রতিনিধি দল আসেন এবং দুই দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে আমাদের সার্ভেটা হয় এবং সেখান থেকে আমরা ৯১ বিঘা জমি আমরা আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত করতে সক্ষম হই। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের এই আন্তরিক প্রচেষ্টাকে একটি ভালো দৃষ্টান্ত হিসেবে দেখছেন প্রতিবেশী দুদেশের মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশের খবর। চীন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন।
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ তিনি কথা বলেন। সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। তিনি ৭৫-এর ১৫ই আগস্ট এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এ সময় সেখানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, পুলিশ সুপার আল বেলি আফিফা সহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীও আগ্রহী। দ্রোহ ও প্রেমের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ২১শে পদক প্রদান করায় মোংলায় আনন্দ শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার আয়োজন করে শিল্পকলা একাডেমি, মোংলা পোর্ট পৌরসভা, রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশন করে রুদ্রের গান, কবিতা ও লাঠি খেলা। নৌ স্কাউটের বাদক দল পরিবেশন করে বাজনা। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য মরণোত্তর ২১শে পদক দেওয়া হয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল নিয়ন্ত্রণহীন বাসের ছাদ। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও ৭ জন। ভোরে শাহজাদপুরে বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি দ্রুতগামী বাস টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত ৮ যাত্রীকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীম নামে একজনের মৃত্যু হয়। আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত যাত্রী আল শামীম পাবনার সুজানগরের মধুপুর গ্রামের বাসিন্দা। ঢাকা মেট্রো গ ১৫, ১০, ১২ কতটুকু ভয়াবহ দুর্ঘটনা। বাইরের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০,০০০ টাকা জরিমানাও করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৪ আগস্ট ওই শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী যুবক শাহাদাত তার উপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনা জানাজানির ভয়ে সে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে এবং মৃতদেহের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালের সাথে ঝুলিয়ে রাখে। পরে পাশের গ্রাম থেকে শাহাদাতকে আটক করা হয়। ৩ বছর পর মামলাটির রায় হলো। জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের রাতের আঁধারে ৩ কৃষকের জমির ইরি বোরো ধান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হেলকুন্ডা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক বসির উদ্দিন জানান, রোববার গভীর রাতে একই গ্রামের প্রতিপক্ষ সুমন মিয়া ও রফিকুল ইসলাম সহ কয়েকজন বসির উদ্দিন সহ ৩ ভাইয়ের ১ বিঘা জমির ইরি বোরো ধান কেটে দেয়। সে জমিতে ধানের শীষ বের হয়েছিল। তীব্র দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে যাচ্ছে আমের গুটি, ফলে বিপাকে পড়েছেন চাষিরা। আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা তাদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন ধরে বইছে তীব্র তাপদাহ, ফলে ঝরে যাচ্ছে আমের গুটি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলাটিতে এবার আম বাগান রয়েছে ৩৭,৬০৪ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়া সেই সঙ্গে অফ ইয়ার অর্থাৎ কম ফলনের বছর হওয়ায় আমের মুকুল এসেছে কম। এর পাশাপাশি তীব্র খরায় আম ঝরে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। সেই সঙ্গে খরা থেকে আম রক্ষায় নিয়মিত পরিচর্যায় বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। অতিরিক্ত তাপমাত্রার কারণে আম ঝরে যাচ্ছে। বৃষ্টি না হলে কিছুদিনের মধ্যে আরো আম ঝরে যাবে। আমরা শঙ্কায় আছি যে আমের উৎপাদন তো এমনি কমে যাবে, তারপরে আমাদের যে বিপর্যয়টা আমের, সেটাই মারাত্মক হবে। আমরা যে ঋণ করে যে এই বাগানটা করছি, এই বাগানে আমাদের ঋণের টাকাটাও উঠবে না। গবেষকরা বলছেন, প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে আমের গুটি ঝরা রোধ করা সম্ভব।
এক্ষেত্রে গাছের গোড়ায় নিয়মিত সেচ দেওয়া সহ স্প্রে করতে হবে ছত্রাকনাশক ওষুধ। আম ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করা যায়, তাহলে মানে গাছ কিন্তু তার যে খাদ্যের যে ঘাটতি সেটা পূরণ হবে এবং ফল ঝরা রোধ হয়ে যাবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তীব্র তাপপ্রবাহ চলবে আরো 3 দিন, জানালো আবহাওয়া অধিদপ্তর। দলীয় কোন্দল উত্তাপ ছড়াচ্ছে পাবনার উপজেলা নির্বাচনে। ভারতের দখলে থাকা 91 বিঘা জমি ফিরে পেল বাংলাদেশ। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।